আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের পাঠ। আমি উম্মে কুলসুম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আমরা গত সপ্তাহে যে অধ্যায়টা শেষ করেছিলাম সেটা ছিল নেতৃত্ব। তো নেতৃত্বের উপরে মোটামুটি মনে হয় যে তোমরা কমপ্লিট করেছো। তো এরপর আজকে আমি যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমি আগেই লিখে রেখেছি যে যোগাযোগ কাকে বলে। তো যোগাযোগ মূলত এমন একটা বিষয় যে যা ছাড়া মানুষের দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। তো যোগাযোগ ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। একজন একজনের সাথে কমিউনিকেট করা ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। মানুষ যেহেতু সামাজিক জীব, তো সামাজিক জীব হিসেবে মানুষ প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ মেনটেন করতে চায়। প্রত্যেকে প্রত্যেকের সাথে মনের ভাব বিনিময় করতে চায়, ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা। তারা সবাই সবার ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা বিনিময় করতে চায় একজন একজনের সাথে। তো এই ভাবধারাটাকেই মূলত যোগাযোগ বলা হয়ে থাকে। কি অর্থাৎ যে একজন যদি একজনের মনের ভাব, ইচ্ছা আকাঙ্ক্ষা, চাওয়া না চাওয়া সকল বিষয় যদি অন্যজনের সাথে শেয়ার করে, তো সেটা কি মূলত যোগাযোগ বলা হয়ে থাকে। তো এখন আসা যাক বইয়ের ভাষায় কি বলা যায় যে যোগাযোগ কাকে বলে। যে দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলে তাকে যোগাযোগ বলে। কি বলা হয়েছে যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যদি বা দল বা পক্ষের মধ্যে যদি কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হয়, তখন তাকে যোগাযোগ বলা হয়ে থাকে। এখন যদি আমরা বলি যে সামাজিকভাবে যদি আমরা বেঁচে থাকতে হয়, তো অবশ্যই আমাদের মনের ভাব একজন একজনের সাথে প্রকাশ করি, তথ্য একজন একজনকে বিনিময় করি, আবার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা অন্যের নিকট প্রকাশ করি, বা অন্য একজনের নিকট বা কোনো দলের নিকট বা কোনো প্রতিষ্ঠানে নিজের যা বলতে চাই সে বিষয়গুলো যদি উপস্থাপন করা হয়, সেটাকে মূলত যোগাযোগ বলা হয়ে থাকে। তো আমি আশা করব যে সংজ্ঞাগুলো নোট করে নিবে এবং এটাকে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। তো এই হচ্ছে যোগাযোগ। যোগাযোগের পরে আসা যাক, যোগাযোগটা কিন্তু মূলত দুই পক্ষের মধ্যে হয়ে থাকে। এক হচ্ছে প্রেরক, আরেকজন হচ্ছে প্রাপক। যে পক্ষ যোগাযোগ মেনটেন করে, মানে যোগাযোগ করার চেষ্টা করে, সেটাকে প্রেরক বলা হয়ে থাকে। আর যে পক্ষ যোগাযোগ গ্রহণ করে, যে তথ্যটা যোগাযোগ গ্রহণ করে, সেটাকে বলা হয় প্রাপক। তো এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের প্রক্রিয়াটা সম্পন্ন হয় দুই পক্ষের মধ্যে। তো দুই পক্ষের মধ্যে যোগাযোগটা এক পক্ষ থেকে অন্য পক্ষের নিকট পাঠাতে গিয়ে বিভিন্ন নিয়ম অনুসরণ করা লাগে। যে যোগাযোগটা উদ্ভব হয় সর্বপ্রথম যে প্রেরকের নিকট যোগাযোগের মনোভাব উদ্ভব হয়, তারপর সেটা আবার প্রেরণের যোগ্য করে সাজাতে হয়, সাজিয়ে এটা পাঠানোর জন্য একটা মাধ্যম নির্বাচন করা লাগে, যে কোন মাধ্যমে বা কিভাবে যোগাযোগ মেনটেন করা হবে, সেই মাধ্যমটা যোগাযোগ করা শনাক্ত করা লাগে। মাধ্যম বাছাই করে সেই মাধ্যমে সংবাদটা দেয়া পর্যন্ত হচ্ছে প্রেরকের কাজ। আর প্রাপকের কাজ হচ্ছে সেই সংবাদটাকে পাওয়া এবং গ্রহণ করা এবং আবার প্রেরণযোগ্য করে সাজানো। সংবাদটাকে গ্রহণ করতে হয়, যে যেভাবে প্রেরক পাঠিয়েছে সেই সংবাদটাকে সরাসরি নিজে গ্রহণ করে এবং পরবর্তীতে আবার এটা সংবাদের প্রতিউত্তর পাঠানোর জন্য সেটাকে আবার গ্রহণযোগ্য করে গোছাতে হয়। গুছিয়ে আবার প্রাপক যিনি পাঠালেন সংবাদটা, তার কাছে আবার এর প্রতিউত্তর প্রদান করা লাগে। তো এই সংবাদের যে প্রতিউত্তর প্রদান করা, সেটাকে মূলত ফলাবর্তন বলা হয়ে থাকে। যে প্রেরকে প্রাপক কর্তৃক প্রাপ্ত সংবাদের প্রতিউত্তর প্রদান করাকে মূলত ফলাবর্তন বলা হয়ে থাকে। এটা আমরা আসবো পরে। তারপর আসা যাক যে যোগাযোগ কাকে বলে, এটা তোমরা মোটামুটি জেনেছো। এরপর একই সাথে যদি আমি বলতে যাই যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে, দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসা সংক্রান্ত তথ্যাবলী আদান প্রদানকেই ব্যবসায় যোগাযোগ বলা হয়ে থাকে। যোগাযোগের পরে যদি বলি যে ব্যবসায় যোগাযোগ,
যোগাযোগ দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসা সংক্রান্ত তথ্যাবধি ব্যবসায় সংক্রান্ত তথ্যাবলী আদান প্রদান করাকে ব্যবসায় যোগাযোগ বলে। এখন আসা যাক যে কি বলা হয়েছিল, যে যোগাযোগ কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদি বিনিময় হলে তাকে যোগাযোগ বলে। আর সেটা যখন ব্যবসায় যোগাযোগ হয় তখন সেটাকে বলা লাগে যে দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসায় সংক্রান্ত তথ্যাবলী আদান প্রদান করাকে ব্যবসায় সংগঠন বলে, ব্যবসায় যোগাযোগ বলে। অর্থাৎ যখন যোগাযোগটা ব্যবসায়িক কাজে নিয়োজিত থাকে বা যোগাযোগ কার্যক্রম ব্যবসার কারণে সংগঠিত হয়ে থাকে তখন তাকে ব্যবসায় যোগাযোগ বলে। তোমরা চাইলে এটাকে নানানভাবে সংজ্ঞায়িত করতে পারো, তো আমি এভাবে লিখে দিলাম, চেষ্টা করবে এটা যেন মুখস্থ করতে পারো। তো যোগাযোগের বিভিন্ন প্রক্রিয়া আছে, যে যোগাযোগ প্রক্রিয়া কিছুক্ষণ আগে বলেছিলাম যে যোগাযোগ কিভাবে প্রথম ভাব উদ্ভব হয়, তারপর এটাকে প্রেরণযোগ্য করা লাগে, মাধ্যম নির্বাচন করা লাগে। তো এইভাবে যোগাযোগ প্রক্রিয়া নানান রকম হয়ে থাকে। তো সেই যোগাযোগ প্রক্রিয়াটাই আমি একটু আলোচনা করে দিব। যোগাযোগ প্রক্রিয়া। সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন, সংবাদ প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন। তারপর আসে প্রেরণযোগ্য করে সাজানো, প্রেরণযোগ্য করে সাজানো, প্রেরণযোগ্য করে সাজানো। তারপর আসে সংবাদ, তারপর মাধ্যম নির্বাচন। সংবাদ তারপর হচ্ছে মাধ্যম নির্বাচন। তারপর আসে সংবাদ প্রেরণ। এই যতটুকু কাজ হলো, যে ধারণার উন্নয়ন, প্রেরণযোগ্য করে সাজানো, তারপর হচ্ছে সংবাদ, মাধ্যম নির্বাচন আর সংবাদ প্রেরণ, এই পুরোটাই হচ্ছে প্রেরকের কাজ। এই পুরাটা। আর তারপর যখন সংবাদটা প্রেরণ করা হয়, প্রেরণ করার পর প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ। প্রাপক যেটা করে সেটা হচ্ছে যে প্রেরক কর্তৃক সংবাদ সংবাদ গ্রহণ করেন এবং
পরবর্তীতে আবার গ্রহণযোগ্য করে সাজানো, গ্রহণযোগ্য করে সাজানো, সাজানো, গ্রহণযোগ্য করে আবার সাজানোর পরে এটা এইটুকু হচ্ছে প্রেরকের কাজ আর এইটুকু হচ্ছে প্রাপকের কাজ। প্রাপক এইটুকু করেন প্রাপক, আর এই কাজটুকু হচ্ছে প্রেরকের। তো যখন প্রেরকের কাছ থেকে সংবাদটা পাওয়া হয়, তারপর হচ্ছে প্রেরক কর্তৃক সংবাদ গ্রহণ করা হয় এবং গ্রহণযোগ্য করে সাজানোর পর প্রাপক এটা আবার কাকে পাঠিয়ে দেন, সাজানোর পরে এটা আবার প্রেরককে পাঠিয়ে দেন। তো প্রেরককে যখন পাঠিয়ে দেন তখন এটা আবার ফলাবর্তন হয়ে যায়, এটার নাম দেওয়া যায় ফলাবর্তন। এখন এই টোটাল প্রক্রিয়াটাকে বলা যায় যে যোগাযোগ প্রক্রিয়া, যে যোগাযোগ কার্যক্রমটা উদ্ভব হওয়া থেকে শেষ পর্যন্ত যে কাজ করা যায়। এখন আসা যাক যে কি বলেছে, সংবাদ প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন। সর্বপ্রথমে একটা যোগাযোগ প্রক্রিয়া যখন সম্পন্ন করবে বলে চিন্তা করেন প্রেরক, সেই পর্যায়টা হচ্ছে এটা। চিন্তা করার পর এটা হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো, যে একটা সংবাদ যখন তার মনে, প্রেরকের মনে উদ্ভব হয়, তখন সেটাকে আবার পাঠানো যে হবে প্রাপকের নিকট, তো তখন এটাকে প্রেরণযোগ্য করে সুন্দর করে সাজানো হয়। সাজানোর পরে সংবাদ হিসেবে এটাকে উপস্থাপন করা হয়। সংবাদ হিসেবে উপস্থাপনের পর এটা মাধ্যম নির্বাচন করা হয়, যে কোন মাধ্যমে এই সংবাদটা প্রেরণ করা হবে, সেই মাধ্যম নির্বাচন করা যায়। তো মাধ্যম হিসেবে অনেক মাধ্যম থাকতে পারে, তো সে যে কোনো একটা মাধ্যম নির্বাচন, ইমেলে পাঠানো যায়, জিমেলে পাঠানো যায়, তারপর পোস্ট করে পোস্ট অফিসের মাধ্যমে সংবাদ প্রেরণ করা যায়, ফোনের সংবাদ প্রেরণ করা যায়, SMS এর মাধ্যমে। তো এইসব নানান মাধ্যমের মধ্য থেকে যে কোনো একটি মাধ্যম নির্বাচন করা হয়। তো মাধ্যম নির্বাচনের পর এটা আসা যাক সংবাদ প্রেরণ। তো মাধ্যম নির্বাচনের পর যে সংবাদটা হলো, এই সংবাদটা, সেই সংবাদটা প্রেরণ করা হয়। প্রেরণ করার পর আবার প্রেরণ পর্যন্ত হচ্ছে প্রেরকের কাজ, যে প্রেরক সংবাদটা পাঠিয়ে দিয়েছে, সেন্ড করে দিয়েছে। তো এরপর এটা পাবে কে? প্রাপক পাবে। তো এখন প্রাপকের কাজ হচ্ছে যে প্রেরক কর্তৃক সংবাদ গ্রহণ, যে সংবাদটা পেয়েছে সেই সংবাদটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। গ্রহণ করার পর সংবাদটাকে গ্রহণযোগ্য করে সাজানো, যে এখন সংবাদটা হাতে পেয়েছে, এখন হাতে পাওয়ার পর সে সংবাদটাকে নিজের মতো করে গ্রহণযোগ্য করে সাজানো, এবং সাজানোর পর সেটাকে আবার পরবর্তীতে যে প্রেরক সংবাদটা পাঠিয়েছেন তাকে যে সংবাদটা প্রেরণ করেছে সেই সংবাদের প্রতিউত্তর বা অ্যান্সার প্রদান করতে হয়। তো সেই ক্ষেত্রে সে আবার গ্রহণযোগ্য করে সাজানোর পর সে আবার প্রতিউত্তর প্রদান করবে। কিভাবে? এইভাবে যে প্রেরণে ধারণার উদ্ভব হবে, তারপর আবার প্রেরণযোগ্য করে সাজাবে, তারপর সংবাদ মাধ্যম নির্বাচন করবে, সংবাদ প্রেরণ করবে। তো এই টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ করে প্রাপকও আবার সেই সংবাদটাকে প্রেরকের নিকট প্রদান করবে। যে এখন এই যে প্রেরক সংবাদটা প্রাপককে পাঠালো, প্রাপক সংবাদটা পেল, সেই পেয়ে সংবাদটা আবার সে যে উত্তরটা প্রদান করলো সেটাকে মূলত ফলাবর্তন বলা হয়ে থাকে। তো এখন যদি আমরা ফলাবর্তনের সংজ্ঞাটা দিতে চাই, যে প্রেরকের প্রত্যুত্তরে প্রাপক যে প্রেরকের পাঠানো চিঠির প্রত্যুত্তরে প্রাপক যে উত্তর দেন সেটাকে মূলত ফলাবর্তন বলা হয়ে থাকে। ঠিক আছে?
প্রেরকের সংবাদের প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে ফলাবর্তন বলে। কি বলা যায় যে ফলাবর্তন কাকে বলে? প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে ফলাবর্তন বলে। এখন আসা যাক যে আমরা তখন বলেছিলাম যে প্রেরক যে সংবাদটা পাঠাবে সেটা প্রাপক পাবে এবং প্রাপক পেয়ে তার একটা নিজস্ব মতামত বা অভিব্যক্তি দিবেন, সেটাকে ফলাবর্তন বলা হয়ে থাকে। তো এরপর আসা যাক যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে বলেছিলাম। এরপর ব্যবসায় যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যবসায় প্রতিষ্ঠান বা দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসা সংক্রান্ত তথ্যাবলী যখন আদান প্রদান করা হয় তখন তাকে ব্যবসায় যোগাযোগ বলা হয়ে থাকে। তো ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়াটা মেনটেন করা অত্যাধিক জরুরি। যে ব্যবসায়ের ক্ষেত্রে যদি যোগাযোগ প্রক্রিয়াটা সুন্দরভাবে মেনটেন করা না যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। তো সেই জন্য দেখা গেছে যে ব্যবসায় প্রতিষ্ঠান যত বেশি কমিউনিকেটিভ অর্থাৎ যোগাযোগ মেনটেন করে ঊর্ধ্বতন অধস্তনদের সাথে, অধস্তন ঊর্ধ্বতনের সাথে, কিংবা অধস্তন অধস্তনের সাথে, কিংবা ঊর্ধ্বতন ঊর্ধ্বতনের সাথে, তো এইভাবে নানানভাবে যখন যোগাযোগ মেনটেন করা হয় প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠানের কর্মীদের সাথে, কিংবা প্রতিষ্ঠানের বাহিরে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে, কিংবা প্রতিষ্ঠানের ভিতরে যারা কর্মরত আছেন তাদের কাজের সূত্রে যদি বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা লাগে, তো এইভাবে নানান রকম ভাবে যে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় তার মধ্য দিয়ে কিন্তু ব্যবসায়িক কার্যক্রমগুলো সচলভাবে সচেষ্টভাবে সম্পন্ন হয়। তো তাই বলা যায় যে ব্যবসায় প্রতিষ্ঠান যত বেশি যোগাযোগ রক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের ব্যবসায়িক কার্যক্রমও কিন্তু তত সচলভাবে সম্পন্ন হয়। তাই দেখা যায় যে ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব অপরিসীম। যোগাযোগের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ অনেক বেশি প্রয়োজন। তো এখন আসা যাক যে ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের গুরুত্বটা আমরা আজকে দেখি। তো তথ্যের আদান প্রদান, যে প্রথম যোগাযোগ বলতে ব্যবসায় যোগের গুরুত্ব। ব্যবসায় যোগাযোগের গুরুত্বটা কি দেখো, তথ্যের আদান প্রদান।
তথ্যের আদান প্রদান। প্রথমেই বলেছি আমরা যে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে তথ্য বিনিময় করা বা আদান প্রদান করাটা অত্যাধিক জরুরি। ব্যবসায়িক ক্ষেত্রে যদি তথ্যের আদান প্রদান করা না যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয় না। তো বলছে যে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সংগঠন তার অভ্যন্তরীণ ও বাহ্যিক, আমি বলেছিলাম যে ব্যবসায়ের ভিতরে কিংবা ব্যবসায়ের বাহিরে, ব্যবসায়ের ভিতরে কিংবা ব্যবসায়ের বাহিরে নানানভাবে ব্যবসায়িক কার্যক্রমটা হ্যাম্পার করে কিন্তু যোগাযোগটা। তো ব্যবসায়ের ভিতরেও যোগাযোগটা হতে পারে, যে তথ্যের আদান প্রদান করা যেতে পারে, এবং ব্যবসায়ের বাহিরে যদি ব্যবসায়িক কোনো কার্যক্রম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই তথ্য আদান প্রদানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়। তো এরপর আসা যাক পরিকল্পনা ও নীতি প্রণয়ন। পরিকল্পনা ও নীতি প্রণয়ন, যে যোগাযোগ সাংগঠনিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে কিভাবে, যে নীতি ও পরিকল্পনার যথার্থতা বাস্তবতার পর্যাপ্ত ও প্রাসঙ্গিক তথ্যের উপর নির্ভরশীল। যেহেতু যে নীতি, একটা প্রতিষ্ঠানের নীতি এবং পরিকল্পনা সেটা বাস্তব চিত্র হতে হয় এবং প্রাতিষ্ঠানের তথ্য নির্ভর হতে হয়, যে কারণে যে তথ্যের মাধ্যমে বা যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হলে সেটা সুন্দর এবং সুন্দর হয় প্রতিষ্ঠানের জন্য। তারপর আসা যাক 3 নম্বরে কি আছে, যে পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন। পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি। তো পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন, যে নীতি ও পরিকল্পনা যথার্থ বাস্তবায়নের লক্ষ্যে ব্যবস্থাপকগণ যোগাযোগের মাধ্যমে তা অধস্তনদের নিকট প্রণয়ন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ সংগ্রহ করে থাকেন। তো পরিকল্পনা প্রণয়নটা যদিও ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে থাকে, কিন্তু নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু অধস্তনদের প্রয়োজন পড়ে, যে কারণে যে ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যকার যে যোগাযোগটা সেটা মেনটেন করার মাধ্যমে কিন্তু প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন করা সম্ভব হয়ে থাকে। তো এরপর আসা যাক কর্মীদের দক্ষতা বৃদ্ধি। তো ঊর্ধ্বতন যখন অধস্তনদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে থাকে, তো তখন দেখা যায় যে কর্মীরা সঠিকভাবে কাজ করতে সচেষ্ট থাকে। আর তাছাড়াও যখন কর্মীরা কোনো কাজ সম্পর্কে বোঝে না বা তাদের কোনো কাজ সম্পর্কে দুর্বলতা থাকে, যখন ঊর্ধ্বতন কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করবে, তখন সে এই সমস্যাগুলোরও সমাধান বের করে আনতে পারে। তো এতে করে দেখা গেছে যে কর্মীদের দক্ষতাও বৃদ্ধি পায়, যে তারা যে জায়গায় যেটা বুঝলো না সেটা তারা তাৎক্ষণিক সমাধান করে নিতে পারলো। এতে করে কর্মীদের দক্ষতার উন্নয়ন ঘটে। লক্ষ্য অর্জন, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, শিল্প সম্পর্কের উন্নয়ন, হ্যাঁ। লক্ষ্য অর্জন, যখন কর্মীদের সাথে যোগাযোগ করা যায় এবং কর্মীদের কাছ থেকে কাজটা সফলভাবে নেওয়া যায়, কর্মীদের কাছ থেকে কাজটা সুন্দরভাবে আদায় করা যায়, তখন দেখা গেছে যে লক্ষ্যে
কার্যক্রম পরিচালনা করছে সেই লক্ষ্যটাও সুন্দরভাবে অর্জন করা সম্ভব হয়। সমস্যার সমাধান, যখন কর্মীরা কোনো কাজ করে তখন যদি ঊর্ধ্বতন অধস্তন কিংবা কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, তো সেই ক্ষেত্রে যদি কোনো কর্মীর কোনো ক্ষেত্রে সমস্যা থাকে সেটা সে সমাধান করে নিতে পারে অন্য কর্মীর কাছ থেকে, কিংবা তার ঊর্ধ্বতনের কাছ থেকে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারে তাৎক্ষণিক। তাতে করে কিন্তু বড় কোনো সমস্যা জটলা পেকে থাকে না। যে সমস্যাগুলোর সমাধান যখন তাৎক্ষণিক করা যায় না, তো তখন দেখা গেছে যে সেই সমস্যাগুলোর ঊর্ধ্বতনের কাছ থেকে তাৎক্ষণিক যদি না পায় তাহলে সেটা জমে যাওয়ার পর একটার পর একটা সমস্যার উদ্রেক হয় এবং এগুলোর সমাধান না করার ফলে কাজ জমে যায়। তো তাই যদি যখনকার সমস্যাটা তখন সমাধান করা যায় যোগাযোগের মাধ্যমে, তখন দেখা গেছে যে কাজের কোনো বিশৃঙ্খলতা হয় না, সমস্যা হয় না। সিদ্ধান্ত গ্রহণ, যখন যে ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটা তাৎক্ষণিক গ্রহণ করা সম্ভব হয় একমাত্র যোগাযোগের মাধ্যমে। যে কোনো মাধ্যম ব্যবহার করেই যদি ঊর্ধ্বতন প্রতিনিয়ত কর্মীদের সাথে বা অধস্তনদের সাথে যোগাযোগ করতে থাকে, তখন দেখা গেছে যে কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করার পর ঊর্ধ্বতন সেটা অধস্তনদেরকে জানিয়ে দিতে পারে এবং তারা সে মোতাবেক কাজ করতে পারে। তো এরপর আসা যাক শিল্প সম্পর্কের উন্নয়ন। যে প্রতিটা কর্মক্ষেত্রে শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ককে শিল্প সম্পর্ক বলা হয়ে থাকে। যে শ্রমিক কর্মী এবং ব্যবস্থাপনার যে সম্পর্ক সেটাকে শিল্প সম্পর্ক বলে। তো ব্যবসায় সফলতা আসে কিভাবে, যে উত্তম শিল্প সম্পর্কের উপর নির্ভর করে একটা ব্যবসায়ের সফলতা। তাই দেখা গেছে যে যোগাযোগের মাধ্যমে যদি শ্রমিক কর্মী এবং শিল্পের ঊর্ধ্বতনের সাথে যদি যোগাযোগ মেনটেন করে চলা যায়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে এবং শিল্প সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তো এরপর আসা যাক পণ্য ও সেবার প্রচার। পণ্য ও সেবার প্রচার, যে বর্তমান যুগে যেহেতু ব্যবসায়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং সময়, যে প্রত্যেকটা ব্যক্তি চায় তার পণ্য বা সেবা সম্পর্কে জনগণকে জানাতে। তো পণ্য বা সেবা সম্পর্কে জনগণকে জানানোর মানে খুব ভালো একটা মাধ্যম হচ্ছে যোগাযোগ ছাড়া একটা প্রতিষ্ঠান তার পণ্য সম্পর্কে জনগণকে জানাতে পারবে না। তো পণ্য সম্পর্কে যদি জনগণ না জানে তাহলে সেই পণ্য ব্যবসায়িক পণ্য হিসেবে ততটা সম্প্রসারিত হবে না। তো যে কারণে দেখা গেছে যে পণ্য এবং সেবাগুলোর প্রচারণাও যোগাযোগের মাধ্যমে করা যায়। যে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, যে আকাশ বিজ্ঞাপন বা টেলিভিশন, সংবাদপত্র। তো এগুলো যোগাযোগের মাধ্যম। এইসব মাধ্যমের দ্বারা একটা প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার প্রচারণা করেন এবং তার মধ্য দিয়ে সে তার ব্যবসায়িক সফলতা উঠিয়ে আনেন। এরপর আসা যাক দ্বন্দ্বের অবসান। দ্বন্দ্বের অবসান, যখন একটা প্রতিষ্ঠানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়, তো তখন সেটা যদি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা না হয়, সেক্ষেত্রে দ্বন্দ্ব কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তো যখন শ্রমিক কর্মী এবং ঊর্ধ্বতনের মধ্যে সঠিকভাবে যোগাযোগ মেনটেন হয়, তখন দেখা গেছে যে অনেক ভুল বোঝাবুঝিরই কিন্তু অবসান ঘটে যায়। তো আর কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি, যখন কর্মী এবং ঊর্ধ্বতনের মধ্যে যোগাযোগটা সব সময় হয়,
তখন দেখা গেছে যে কর্মীরা কোনো ব্যাপারে অসন্তুষ্ট হলেও সেই ব্যাপারগুলো উঠে আসে কথার মধ্য দিয়ে বা তাদের আচরণের মধ্য দিয়ে। তো তখন সেটা সমাধান করার চেষ্টা করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো সমাধানের মধ্য দিয়েই কিন্তু শ্রমিক কর্মীদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করে। তো এইরকম ভাবেই প্রতিষ্ঠানে আরো নানান রূপ, যেমন আনুগত্য বৃদ্ধি করে কর্মীদের মধ্যে, তারপর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা উন্নয়ন করে, সফল নেতৃত্ব সৃষ্টি করে। যে যখন একজন ঊর্ধ্বতন সবসময় যোগাযোগ রক্ষা করে চলে কর্মীদের সাথে, তো তখন দেখা গেছে যে কর্মীদের মধ্যেও একটা আনুগত্য প্রকাশ পায় এবং নেতাও কিন্তু নেতৃত্বের একটা ভালো গুণাগুণ হচ্ছে যোগাযোগ রক্ষা করা। তো নেতৃত্বের সেই গুণাবলীটাও ফুটে ওঠে। তো এরপর আসা যায় যে গুজব নিরসন। যে হুট করে একটা প্রতিষ্ঠানে কোনো গুজব রটে গেল, সেই গুজবটা যদি ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ না থাকে, সেক্ষেত্রে গুজবটা আরো বেড়ে যায়, সমস্যার সৃষ্টি হতে থাকে। তো সেই গুজব নিরসনের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগেরই প্রয়োজন হয়। তো অনুরূপভাবে প্রতিষ্ঠান চালাতে গেলে নানানভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ রক্ষা করেই চলা লাগে। তো আজ দেখা গেল যে এই ব্যবসায়ের যোগাযোগের গুরুত্বটা অপরিসীম ব্যবসায়ের ক্ষেত্রে। তো আজ আমরা আলোচনা করলাম যে যোগাযোগ কাকে বলে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে, তারপর হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া, ফলাবর্তন, আর ব্যবসায় যোগাযোগের গুরুত্ব। তা আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে নিশ্চয়ই আমরা অন্য কোশ্চেন নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।